প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের যে কোনো বিষয়ে যখন আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করি, গভর্নমেন্ট জব প্রিপারেশনের ক্ষেত্রে সিলেবাসে যা যা টপিক থাকে প্রত্যেকটা টপিক আমাদের কিভাবে পড়া উচিত, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে সেই জিনিসটা আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করব। এবং তার জন্য আমরা এক্সাম্পল হিসাবে রিসেন্ট টেটের যে পরীক্ষা গেল, টেট 2 পরীক্ষা, সেই টেট 2 পরীক্ষার বেঙ্গলি কোয়েশ্চেনটা আমরা অ্যানালাইজ করব আমাদের যে স্টাডি মেটেরিয়ালস আছে সেটার সাথে, যে আমরা স্টুডেন্টদেরকে কি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করেছিলাম এবং এই স্টাডি মেটেরিয়ালসগুলো কতটা হেল্প করেছে। ঠিক আছে, আমরা পার্সেন্টেজ দেখবো আর কি, যে কত পার্সেন্ট কমন আমাদের স্টাডি মেটেরিয়ালস থেকে আসছে এবং এই টাইপের স্টাডি মেটেরিয়ালস কি আদৌ ওদের ভবিষ্যতে যত গভর্নমেন্ট জব এক্সাম হবে ওই গভর্নমেন্ট জব এক্সামে কি আমাদের হেল্প করতে পারে কি পারবে না, বা এছাড়াও আর কি কি টাইপের বই আমাদেরকে পড়া উচিত। ঠিক আছে, বিশেষ করে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য, সেটা আজকে এই ভিডিওতে দেখবো। তো আমার এই এক পাশে স্ক্রিনের এক পাশে রয়েছে বেঙ্গলি কোয়েশ্চেনটা, আর আরেক পাশে রয়েছে আমাদের বাংলা বইটা। ঠিক আছে, যেটা আমরা তৈরি করেছিলাম টেট 2 জন্য। ঠিক আছে, তো এটা হলো বাংলা সম্পূর্ণ বিষয়বস্তু কি কি আমাদের ছিল, ভাষা, অনুবাদ, সাহিত্য, ধ্বনি পরিবর্তন, কারক বিভক্তি, লিঙ্গ, সন্ধি, বচন, টচন, সমস্ত কিছু যা যা কিছু আছে। ঠিক আছে, তারপরে এখানে কিছু কবি সাহিত্যিকদের সম্পর্কে আছে, আর পাশাপাশি প্যারাগজি আছে। ঠিক আছে, তো একটা ভিডিওতে তো আর যদি কি বলে 100% যদি কমন পড়ে থাকে সব তো আর দেখানো সম্ভব না, তবে কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো অ্যাজ ইট ইজ বই থেকে চলে এসেছে সেটা আমরা আজকে দেখে নেব, যে সেগুলো কি আদৌ কোনো এমসিকিউ টাইপের ছিল, এমসিকিউ থেকে ডিরেক্টলি এসেছে নাকি কনসেপ্ট থেকে এসেছে। ঠিক আছে, কোনটা করতে হবে। তো প্রথমেই যে চ্যাপ্টারটা আছে, দ্যাট ইজ আমাদের যে চ্যাপ্টারটা সেটা হলো ভাষা। ওকে, ভাষা উপভাষার চ্যাপ্টার, বাংলা ভাষা উপভাষা। তো উপভাষা থেকে অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন এসেছিল এবার, উপভাষা থেকে একটা প্রশ্ন এসেছে, এই যে এই প্রশ্নটা। ঠিক আছে, প্রশ্নটা হলো কোন ভাষাগোষ্ঠীর মানুষদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের নিরাকার ব্যবস্থাকে বলা যেতে পারে। ডেফিনিশন দিয়েছে, বলেছে এটাকে কি বলা যেতে পারে। ঠিক আছে, তো আমাদের যে উপভাষার সংজ্ঞাটা কিন্তু এইখানে কনসেপ্টের মধ্যে দেওয়া আছে, কি দেওয়া আছে, একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত। ঠিক আছে, তো এখানে কি বলেছে, কোনো একটি নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর মানুষ, তো একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত আর একই ভাষাগোষ্ঠীর মানুষ, সেম কি সেম না, বলো। অঞ্চলভেদে দৈনন্দিন ব্যবহারিক কাজেও কথাবার্তায় ধ্বনিগত, রূপগত ও বিশিষ্ট বাগধারাগত বৈশিষ্ট্য লইয়া যে ভাষা প্রচলিত থাকে তাকে উপভাষা বলে। অর্থাৎ এখানে কনসেপ্টের মধ্যেই বলা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে যখন ওই জাতিগোষ্ঠীর মানুষরা দৈনন্দিন কথাবার্তায়, ঠিক আছে, দৈনন্দিন কথাবার্তায় যে ধ্বনিগত, রূপগত বা বিশিষ্ট বাগধারাগত বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা ব্যবহার করে থাকে সেটাকে উপভাষা বলে। সেই প্রশ্নটাই এখানে এসেছে, যে কোনো ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের নিরাকার ব্যবস্থা। এখানে শর্টকাট পারস্পরিক ভাব বিনিময় বলা হয়েছে, আর এখানে আমরা কনসেপ্ট যখন এক্সপ্লেন করেছি তখন সেটাকে ডিটেইলসে বলেছি, যে কথাবার্তায় যে কথাবার্তা একই জাতিগোষ্ঠীর মধ্যে হয়ে থাকে সেই কথাবার্তায় ধ্বনিগত, রূপগত এবং বাগধারাগত বৈশিষ্ট্য সেমই থাকবে। ঠিক আছে, তো এটা এখানে কনসেপ্ট ডিটেইলসে দেওয়া আছে, সেই জিনিসটাই এখানে বলা আছে, এখানে আনসারটা কারেক্ট আনসার হবে উপভাষা। ঠিক আছে, তো এই প্রশ্নটা তাহলে কিন্তু আমাদের যে কনসেপ্ট থেকে এসেছে। ঠিক আছে, সুজাতা, কনসেপ্ট থেকে এই কোয়েশ্চেনটা এসেছে। নেক্সট আমাদের যা রয়েছে তা হলো ধ্বনি পরিবর্তন। ওকে, ধ্বনি পরিবর্তন রয়েছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। ধ্বনি পরিবর্তনেও এক্সপ্লেনেশন সেম ভাবে, স্বরভক্তি বা বিপ্রকর্ষণ, স্বরভক্তি, স্বরসঙ্গতি এগুলো এসেছে। এখানেও সেম বাংলায় প্রশ্ন এসেছে, বিপ্রকর্ষ শব্দটি যুক্ত রয়েছে। বিপ্রকর্ষ শব্দটি কিসের সাথে যুক্ত রয়েছে একটা প্রশ্ন দিয়েছে, ধ্বনি পরিবর্তনের সাথে না, ভাষারীতির রূপান্তরের সাথে না, ধ্বনির বর্গীকরণের সাথে, নাকি কোনোটাই না। ঠিক আছে, তো স্বরভক্তি বা বিপ্রকর্ষ যেটা, সেটা তাহলে কোন চ্যাপ্টারের সাথে যুক্ত রয়েছে, কোন বিষয়ের সাথে যুক্ত রয়েছে, সেটা ধ্বনি পরিবর্তনের সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, তো এখানে তো ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টারের মধ্যেই আছে, তাই না, এই যে ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এটা ধ্বনি পরিবর্তনের সাথে যুক্ত রয়েছে। এবার নেক্সট প্রশ্ন আছে, শব্দের মধ্যে ইকার বা ওকার, 59 নাম্বারটা, শব্দের মধ্যে ইকার বা ওকার পূর্বের স্বরধ্বনির সাথে মিলিত হয়ে যখন পরিবর্তন ঘটায়। ঠিক আছে, তো এটা কিসের, এটা হলো স্বরসঙ্গতি থেকে এসেছে। এই যে স্বরসঙ্গতিতে কি বলা হচ্ছে, স্বরসঙ্গতিতে বলা হচ্ছে যে
দেওয়াই আছে যে পূর্ববর্তী ইকারের প্রভাবে পরবর্তী অকার আর পূর্ববর্তী উ বর্ণের প্রভাবে পরবর্তী আকার বা উকার, ঠিক আছে। তো এই যে মানে একটা পয়েন্ট দেওয়া আছে যে কিভাবে পরিবর্তন হতে পারে, পরিবর্তনের একটা উপায় যে দেওয়া আছে সেটার উপর বেস করে এই কোয়েশ্চেনটা এসেছে যে শব্দের মধ্যে ইকার বা উকার পূর্বের স্বরধ্বনির সাথে মিলিত হয়ে পরিবর্তন হয় সেটাকে কি বলে, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিন্তু এই যে কনসেপ্টটা ধ্বনি পরিবর্তনের এই যে পুরো কনসেপ্টটা যেটা বইয়ে এক্সপ্লেইন করা আছে, যারা কনসেপ্টটা পড়ে গেছো তাদের অবশ্যই আশা করি যে এটা কমন পড়েছে। কেন? কারণ এখানে তো সেম পয়েন্টেই এক্সপ্লেইন করা আছে, ঠিক আছে, সেম জিনিসটাই এখানে প্রশ্ন এসেছে, তো প্রশ্ন তো তাহলে মানে কি বলে মানে কমনই পড়লো, ঠিক আছে। আচ্ছা শুধু সেটা কেন, দুইটা দেখলাম, পড়ো আরো আমরা দেখি কি কি আছে। আচ্ছা নেক্সট আসে শব্দ ভান্ডার। আচ্ছা দেখি শব্দ ভান্ডারটা, হ্যাঁ এই পেজেই আছে শব্দ ভান্ডারের একটা প্রশ্ন, সেটা হলো গিন্নি। গিন্নি কোন শব্দ? গিন্নি কোন জাতীয় শব্দ? দেখে নি গিন্নি কোন জাতীয় শব্দ সেটা আছে কি? ওকে, তো প্রশ্নটা হলো গিন্নি কোন জাতীয় শব্দ? তদ্ভব না অর্ধ তৎসম না তৎসম? এখানে আমাদের অর্ধ তৎসম শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলিকে অর্ধ তৎসম বলা হয়। তৎসম মানে সংস্কৃত এক্সপ্লেন করা আছে তৎসম অর্ধ তৎসম কি। এবার এই অর্ধ তৎসমর মধ্যেই কিন্তু উদাহরণগুলো দেওয়া আছে যে কোন কোন শব্দ অর্ধ তৎসম হিসেবে ব্যবহৃত হয়। জ্যোৎস্না, গিন্নি, 3 নাম্বার উদাহরণ যেটা আছে অর্ধ তৎসম শব্দের সেটাই এখানে গিন্নি শব্দটি কোন জাতীয় শব্দ চলে এসেছে, 3 নাম্বার অপশনটা। এবার কোন স্টুডেন্ট যদি এই শব্দ ভান্ডারের কনসেপ্টটা না পড়ে গিয়ে শব্দ ভান্ডারের যে 50টা বা 60টা যে যতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে শুধু যদি প্রশ্নগুলো পড়ে যায় আর গিয়ে যদি বলে যে আসেনি তো কমন, তাহলে কি করে হবে? কনসেপ্ট লাইন বাই লাইন এই বইটা তৈরি করা হয়েছে 276 পাতায়। এবার এই 276 পাতা কিন্তু শুধু এমসিকিউ না, কনসেপ্ট প্লাস এমসিকিউ। তো কনসেপ্টটা যদি টোটালি ইরেজ করে দিয়ে দিই, ওকে টোটালি এলিমিনেট করে দিয়ে দিলাম কনসেপ্টটা, তাহলে আমার কি করে হবে? সো যা যা প্রশ্ন আসছে, যা যা আমি ইংলিশেও দেখালাম, যা যা আমি বাংলায় দেখাচ্ছি, সব কিন্তু কনসেপ্ট থেকে হুবহু আসছে, কনসেপ্টের যে লাইন সেটা থেকে আসছে। অর্ধ তৎসম শব্দের মধ্যে 3 নাম্বার এক্সাম্পলটাই গিন্নি, যেটা চলে এসেছে 74 নাম্বারে, বলেছে গিন্নি কোন জাতীয় শব্দ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পরীক্ষাতে মানে কমন কিন্তু সবগুলোই আসছে, কিন্তু কমন কাদের জন্য? যারা কনসেপ্ট পড়ছে তাদের জন্য কমন, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখে নিই আর কি আছে। এই হলো আমাদের এক্সারসাইজটা, ওকে এটা হলো আমাদের এক্সারসাইজটা যেটা ছিল। তবে এক্সারসাইজ থেকে এই কোয়েশ্চেনটা আসেনি, কোয়েশ্চেনটা এসেছে আমাদের কনসেপ্ট থেকে, ঠিক আছে। আচ্ছা তারপর বচন, কিন্তু বচন থেকে এখানে এখানে প্রশ্ন নেই, এখানে নেই প্রশ্ন, তাই আমি এটা আর মানে এক্সপ্লেন করছি না। আচ্ছা তারপর কি আছে দেখে নিই। লিঙ্গ থেকেও আসে, এখানে সন্ধি থেকে কিছু এসেছে, সন্ধি থেকে এসেছে, ওকে সন্ধি থেকে প্রশ্ন এসেছে। একটা হচ্ছে সন্নিগ্ধ আর আরেকটা হচ্ছে উপার্জন, সন্নিগ্ধ আর উপার্জন। এবার এখানে কতগুলো সন্ধি দেওয়া আছে, ঠিক আছে, কতগুলো এখানে এক্সপ্লেনেশন। এই হলো সন্ধির চ্যাপ্টার। এবার এখানে সন্ধির চ্যাপ্টারের মধ্যে এই সবগুলো মানে সন্ধি এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে যে কোনটা সন্ধি কিরকম হবে, ঠিক আছে, মানে একদম পুরো রুলস সহকারে, ঠিক আছে। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে কি হয়, সব দেওয়া আছে এখানে। আর এখানে এই হলো আমাদের মানে এক্সারসাইজ যেটা ছিল, ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট কারক বিভক্তি। কারক বিভক্তি থেকে কোয়েশ্চেন, হ্যাঁ এসছে, এই যে প্রশ্নটা কি ছিল কারক বিভক্তি, বলেছে এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা বর্ণ যখন বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে
নামপদের সম্পর্ক গড়ে তোলে। যখন এককভাবে অর্থহীন কোনো চিহ্ন বা কোনো বর্ণ বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক গড়ে তোলে তখন তাদের কি বলা হয়। ঠিক আছে, এখানে বিভক্তির এই এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে বাক্যস্থিত একটা শব্দের মধ্যে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য, ঠিক আছে, মানে বন্ডিং তৈরি করার জন্য শব্দের সাথে যে সকল বর্ণযুক্ত করি তাদেরকে অ্যাকচুয়ালি বিভক্তি বলা হয়। তো যারা এই বিভক্তির এক্সপ্লেনেশনটা এখান থেকে পড়ে গেছে তাদের এই বিভক্তির প্রশ্নটা 100% এখান থেকে তাহলে কমন আসছে। ঠিক আছে, তো ম্যাক্সিমামই কিন্তু অ্যাকচুয়ালি কি করতে লাগবে, তারপর যেমন এখানে চলে গেছে সাহিত্যিকের প্রশ্নতে। ঠিক আছে, তো আমরা সাহিত্যিকের প্রশ্ন বার করি। প্রথমেই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের প্রশ্ন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। ওকে, তো আমরা বার করে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপশনটা। এখানে মাইকেল মধুসূদন আমাদের আগে এসেছে, মাইকেল মধুসূদনেরও ছিল কোয়েশ্চেন, মাইকেল মধুসূদনের থেকে এসেছে তিলোত্তমা সম্ভব কাব্য। ওকে, তিলোত্তমা সম্ভব কাব্য এসেছে মাইকেল মধুসূদন থেকে। দেখে নিই যে তিলোত্তমা সম্ভব কাব্যের কথা এখানে উল্লেখ আছে কিনা। এই যে মাইকেল মধুসূদন দত্তের যে কনসেপ্টটা, যে এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে, সেই এক্সপ্লেনেশনের মধ্যে লেখা আছে যে তিলোত্তমা সম্ভব কাব্য মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে রচনা করেছে। প্রশ্ন এসেছে তিলোত্তমা সম্ভব কাব্য কে রচনা করে, তো কে রচনা করে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত। তো তার মানে এখানে এই কনসেপ্টটা মাইকেল মধুসূদন দত্তের যে পড়েছে, এই কোয়েশ্চেনটা তার কমন পড়েছে। ঠিক আছে, তারপর যেটা আসছে মাইকেল মধুসূদন আগে আসলো, তাই মাইকেল মধুসূদন আগে দেখালাম। তারপর আসছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এখানে কিছু নেই, তাই এটা আর দেখানোর দরকার নেই। নেক্সট আসছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, ওনার থেকেও আসেনি। মানিক বন্দ্যোপাধ্যায় নেই। তারপর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে যেখান থেকে আসেনি সেগুলো আর দেখানোর কোনো দরকার নেই, যেখান থেকে আসেনি সেগুলো আর কি দেখাবো। ঠিক আছে না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আসেনি প্রশ্নগুলো। আচ্ছা, এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নটা ছিল শেষের কবিতা। শেষের কবিতা কি? ঠিক আছে, শেষের কবিতা, এই যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আছে। কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা মূলত এইটি, মানে কি টাইপের শেষের কবিতাটা, কি ধরন। ঠিক আছে, এইটা মানে সাহিত্যিক ধরন কি, বা ফর্ম অফ লিটারারি ওয়ার্কস। ঠিক আছে, টাইপ অফ লিটারারি ওয়ার্ক কি। তো এখানে দেওয়া আছে যে কাব্যগ্রন্থ, মহুয়া, উপন্যাস, যোগাযোগ আর শেষের কবিতা, নাটক, তপতি, শেষ রক্ষা, ঋতুরঙ্গ। ঠিক আছে, তো তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি এখানে কিন্তু পুরো কনসেপ্টটার মধ্যে এক্সপ্লেন করা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে মানে কনসেপ্টের মধ্যে এখানে দেওয়া আছে লাইনটা যে কাব্যগ্রন্থ, মহুয়া, উপন্যাস, যোগাযোগ, শেষের কবিতা। তো ওনার শেষের কবিতা যে একটা উপন্যাস, সেটা কিন্তু এখানেই আছে, যেটার উপর বেস করে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, তো তার মানে কনসেপ্ট থেকে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রশ্নটাও কমন আসলো। তারপর দেখে নি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি কিছু ছিল? না, এখানে রাজমোহনস ওয়াইফ যেটা, সেটা বেসিক্যালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে এসেছে, সেটাও এখানে আছে। তবে এখানে রাজমোহনস ওয়াইফটার স্পেলিংটা মিস্টেক আছে, বাট এখানে আছে রাজমোহনস ওয়াইফ আছে, বাট স্পেলিংটা এখানে একটু মিস্টেক আছে বইয়ের মধ্যে। স্পেলিংটা পরবর্তী সময় ঠিক করা হয়েছিল, তবে এখানে এটাও রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর রাজমোহনস ওয়াইফ, মানে রাজমোহনস ওয়াইফ ইংরেজি উপন্যাসটা কার, এই ইংরেজি উপন্যাসের মাধ্যমে কার রচনা শুরু হয়েছিল। ঠিক আছে, এখানে কিছু মানে অপশন দেওয়া আছে, মাইকেল মধুসূদন দত্ত, না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, না মানিক বন্দ্যোপাধ্যায়, না এদের কেউই নয়, এদের কেউই নয়। আনসার হবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এখানে ওনার এই কনসেপ্টের মধ্যেই লেখা আছে যে বঙ্কিমচন্দ্র তার প্রথম দিকের বাংলা ও ইংরেজি রচনা ললিতা, মানস, অ্যাডভেঞ্চার্স অফ এ ইয়ং হিন্দু অ্যান্ড রাজমোহনস ওয়াইফ পাঠক ও সাহিত্য মহলের মনোযোগ আকর্ষণ করতে পারেনি, বরং পরবর্তীকালে পেশাগত জীবনে তার সৃষ্টিশীল মননের বিকাশ ঘটে। তো প্রথম দিকে বাংলা ও ইংরেজি রচনা কি কি, ব্র্যাকেটের মধ্যে এইগুলো লেখা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো তারপর নেক্সট
নেক্সট আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তর আসেনি কিছু, তাই এর দরকার নেই এখানে। তারপর অন্নদা শঙ্কর রায় লাগবে না, সুকুমার রায়, সুনির্মল বসু আসেনি যেগুলো, সেগুলো আর দেখাচ্ছি না। আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী থেকে একটা প্রশ্ন এসেছে, আশাপূর্ণা দেবী কি পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। এখানে এই যে 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এমন একজন সাহিত্যিক, এমন একজন সাহিত্যিকের নাম, তার নাম আশাপূর্ণা দেবী না সুনির্মল বসু না জীবনানন্দ দাশ নাকি কেউই না। তো আশাপূর্ণা দেবী যে কনসেপ্টটা রয়েছে এক্সপ্লেন করা, সেখানে দেওয়া আছে কি কি পুরস্কার উনি পেয়েছেন। পুরস্কারের লিস্টের মধ্যে দেওয়া আছে 1976 সালে উনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তো এটা যে শিখেছো এটাও তার কমন, কোয়েশ্চেনটাও তার কমনই এসেছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি কিছু ছিল? আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটা প্রশ্ন ছিল, যেমন 1959 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। এটার দেখি আনসার আছে কিনা এখানে। এই যে এটার আনসারটা রয়েছে এখানে, এই যে ইচ্ছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন, ঠিক আছে, ইচ্ছামতি উপন্যাসের জন্য। তো কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ 1959 সালে কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেছিল, ঠিক আছে। সেটার আনসারটা কি হবে? ইচ্ছামতি উপন্যাস, যেটা এখানে এক্সপ্লেইন করা আছে কনসেপ্টের মধ্যে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি আর কি আছে। তো তার মানে তো দেখছো যে সবই তো কমন পড়ছে, কিন্তু এমসিকিউ থেকে না বরং কনসেপ্ট থেকে কমন পড়ছে, ঠিক আছে। তো যারা যারা এমসিকিউ পড়ে গেছো তাদের তো কমন পড়বেই না, যারা যারা অনলি এমসিকিউ পড়েছো, এবং যারা যারা কনসেপ্ট পড়েছো তাদের অবশ্যই কমন পড়বে, ঠিক আছে। আচ্ছা তারপর মানে সাহিত্য থেকে যা যা কিছু ছিল সবই কিন্তু কমনই পড়েছে, সবকিছুই কমন পড়েছে সাহিত্য থেকে যা যা কিছু ছিল। তারপর চলে এসেছে আমাদের প্যাডাগজি, ঠিক আছে। তো এখানে যা যা কিছু বললাম, ঠিক আছে, সবই তো এখানে তাহলে কমনই তো পাচ্ছ, এখানে তো আর আনকমনের কোনো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, যেটা কোন কবি ধূমকেতু এবং লাঙল নামে দুটি পত্রিকা প্রকাশ করে দেশপ্রেম ও মানবতার আদর্শ প্রচার করেছিলেন? কবি কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। কবি কাজী নজরুল ইসলাম কি করে, কারণ এখানে তো অপশন নেই, আনসার কারেক্ট আনসার হবে এদের কেউই নন, ঠিক আছে। আর কারেক্ট আনসার হবে কাজী নজরুল ইসলাম। এই যে কাজী নজরুল ইসলামের যে কনসেপ্টটা আমরা দিয়েছি সেখানে এক্সপ্লেন করা আছে যে তার সম্পাদনায় প্রকাশিত অর্ধ সাপ্তাহিক পত্রিকার নাম ধূমকেতু, ঠিক আছে। ধূমকেতু হলো ওনার পত্রিকা, এবং পাশাপাশি লাঙল, এই যে নজরুল সম্পাদিত লাঙল পত্রিকা প্রকাশিত হয় কখন, এটাও দেওয়া আছে, ঠিক আছে, 5 নম্বর অপশনে। সো নজরুল ইসলাম সম্পর্কিত কিছু তথ্য 1 নাম্বার আর 5 নাম্বার দুইটা অপশনের মধ্যে, মানে যে প্রশ্নটা এসেছে 80 নাম্বারটা, সেটার আনসারটা এই কনসেপ্টের 1 নাম্বার আর 5 নাম্বার অপশনটার উপর বেস করে আসছে। তো তাহলে বুঝতেই পারছো যে অনেকগুলো কোয়েশ্চেন দেখালাম, আর পারবো না, এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেখিয়েছি, সবগুলো দেখানো 30টা দেখানো পসিবলই না, মানে পুরো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে দেখাতে। তো যতগুলো দেখালাম মানে জাস্ট আমি দেখি এটাই বলতে চাইছি যে এরকম টাইপের মেটেরিয়ালসই কিন্তু আমাদের সবাইকে ফলো করলে গভর্নমেন্ট জব এক্সামের জন্য কিন্তু খুব বেশি মানে ভালো হয়, বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। কারণ এই টাইপের বইগুলো কেন হেল্প করবে, বাই চান্স যদি এগুলোর যা এক্সারসাইজ থাকে, এমসিকিউ থাকে, ওইগুলো থেকে যদি কমন নাও পড়ে, কিন্তু কনসেপ্টে যা কিছু আলোচনা থাকবে, যেহেতু এ টু জেড সমস্ত কিছু কনসেপ্টে থাকবে, তাই কনসেপ্ট থেকে কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে, ঠিক আছে। তো শুধুমাত্র এমসিকিউর 50টা বই না কিনে বরং একটা বই যেখানে কনসেপ্ট ডিটেইলসে এক্সপ্লেইন করা থাকবে, সেরকম একটা বই কিনা আমার মতে অনেক অনেক বেশি ভালো হবে, ঠিক আছে। আর বইটার এক্সারসাইজ পড়ে আগে কনসেপ্টটি কি আছে সেটা দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পরীক্ষার স্ট্র্যাটেজিও সেটাই হওয়া উচিত। 1 বছরের যদি প্রিপারেশন কেউ নিয়ে থাকে তাহলে পুরো একটা বছর
বছর, কিন্তু কনসেপ্টের উপরে ফোকাস করা দরকার। আগে কনসেপ্ট গ্যাদার করার পর নেক্সট স্টেপ হলো এক্সারসাইজ করা, জানার জন্য যে কতটুকু শিখলাম। এক্সারসাইজ কিন্তু শেখার জন্য না, এক্সারসাইজ হলো জানার জন্য, মূল্যায়ন করার জন্য যে কতটুকু শেখা হলো। শিখতে গেলে কনসেপ্টই পড়তে লাগবে, ঠিক আছে। আর কনসেপ্ট থেকে আমি মানে পুরো মানে কি বলে মানে টেটের এক্সামটা দিয়ে টেটের এক্সামের কোয়েশ্চেন পেপার ইংলিশ আর বেঙ্গলি কোয়েশ্চেন পেপারটা এক্সপ্লেন করে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে রিসেন্ট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই টাইপের বই কতটা হেল্পফুল হতে পারে, ঠিক আছে। তো যেখান থেকেই বই নাও না কেন, I'm not forcing you to purchase from our coaching center, okay? From wherever you will purchase any book, just look that whether there is a detailed explanation of all the topic or not. If in the books you will get a detailed explanation of each and every topic, then only purchase this book. Otherwise avoid only MCQs, okay? Only MCQs দিয়ে মোটা মোটা বই থাকলেও অ্যাভয়েড করো। বিকজ আমি নিজেরা আমাদের কোচিং সেন্টারের বই থেকেই মানে আমি ডিটেলস অ্যানালাইজ করে দেখালাম যে কনসেপ্ট থেকে কমন পড়ছে, এমসিকিউ থেকে না। ইংলিশ বইটাতে আমি দেখালাম যে ইংলিশ বইয়ের যে ভিডিওটা আছে সেখানে দেখালাম যে এক্সারসাইজের মধ্যে যা আছে তার সাথে 90% ম্যাচ করছে। চকলেটের জায়গাতে কি আছে, চকলেটের জায়গাতে আসছে লেটার, লেটারের জায়গাতে চকলেট, কিংবা কোনো জায়গাতে প্রেজেন্সিয়াল, কোনো জায়গাতে বয়েস, ঠিক আছে। তো একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু মানে 100% কিন্তু সেম আসছে না। তবে এই এক্সারসাইজটা কনসেপ্ট পড়ে যে করেছে তার 100% কারেক্ট আনসার হবেই হবে, কখনোই ভুল হবে না, ঠিক আছে। তো এই ছিল মানে আবার বলার, আর এক্সাম্পল তো আমি দিয়ে দিলাম টেটের পরীক্ষা দিয়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কি টাইপের বই পড়তে লাগবে এবং কেমন স্ট্র্যাটেজি হতে হবে প্রিপারেশনের। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।